তিনি রঙিন, তিনি সবুজ, তিনি কাঁচা, তিনি বেলাগাম। কয়েক দশক দীর্ঘ রাজনৈতিক জীবন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, কিন্তু তিনি বারবার শিরোনামে আসেন বিতর্কের কারণে। কখনো মন্তব্য ঘিরে বিতর্ক, কখনো ফেসবুক লাইভ ঘিরে বিতর্ক, কখনো আবার বান্ধবীদের সংখ্যা নিয়ে। তবে বিতর্কে থাকলেও পাশে থাকেন তিনি, দরকারে তাকে ফোন করা যায়, সেটা বিরোধী নেতারাও মানেন। পশ্চিমবঙ্গের রাজনীতির এক বর্ণময় চরিত্রের নাম মদন মিত্র ও লাভলি আজ সোজা সাপটায় আমার মুখোমুখি। কেমন আছেন মদনদা? এমনি ভালো আছি। সব থেকে বড় কথা, কাজের মধ্যে রয়েছি তো, সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গে, মানুষের পাশে। বেশ কয়েক বছর পর আপনার সঙ্গে আবার আমি ইন্টারভিউয়ে বসলাম। আবার আপনার নিশ্চয়ই মনে আছে, ভাটপাড়া উপনির্বাচনের আগে আপনার সাথে লাস্ট আমার মুখোমুখি এই সোজা সাপটার আসরে বসা। কতটা বদলেছেন মদন মিত্র? দেখো, মানুষ তো আকাশের সঙ্গে সঙ্গে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের তো পরিবর্তন হয় না। মানুষের পরিবর্তন হয় তার মানসিক পরিবর্তন। সেই অর্থে আমার কোনো মানসিক পরিবর্তন হয়নি। আমি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকব। ব্যক্তিগত জীবনে আমার পরিবারের সঙ্গেই আছি, আর বাইরে যেমন ছিলাম তাই আছি। বৃহত্তর পরিবারের সাথে। বৃহত্তর পরিবার, ন্যাচারালি সমাজটা তো বৃহত্তর পরিবারের মধ্যেই পড়ে। 2000 ইন্টারভিউ, যেটা আমি বলছিলাম, এরকমই এক ইন্টারভিউতে আপনি বলেছিলেন আপনার মন সবুজ। মন কি আজও সবুজই আছে? অ্যাকচুয়ালি সবুজ থেকে রবীন্দ্রনাথ বললেন, আম থেকে আম্রতর হয় না, আর সবুজ থেকে সবুজ তর হয় না, কিন্তু সবুজ তমও বোধহয় হতে পারে। মানসিকভাবে আমি পুরো গ্রিন, ফুল। আশপাশে কচি কাঁচাদের ভিড় কি আগের মতোই আছে? না না, সেরকম ব্যাপার নয়। তবে একটা কীরকম ঘটনা ঘটে, প্রচারে বেরিয়েছি, রাস্তায় ভিড়ে ভিড়, আমি হাত জোর করে বলছি জয় বাংলা, জয় বাংলা। ওপর থেকে ভেসে আসছে অনেকগুলো কণ্ঠ একসঙ্গে, ভোট হবে পরে হবে, আগে বলুন টিপস দিন, টিপস। আমি পুরো লজ্জায়, কিসের টিপস চাইছে? তখন বলছে বিউটি টিপস দিন। এরকম বোধহয় কোনো প্রার্থীর আমার মনে হয় না যে এইরকম কোনো অভিজ্ঞতা হয়েছে বলে। দিলেন বিউটি টিপস? কখনো হয়? আমি একতলায়, ওরা 3 তলায়, কী করে বিউটি টিপস দেবো? আর হাজার হাজার মানুষ। তুমি এক কথায় বলতে পারি, মানুষ কিন্তু আমাকে তাদের নিজের পরিবারের লোক মনে করে। তা তুমি এই বিউটি টিপসটা কি দাও? কি ধরনের বিউটি টিপস দাও? তারা জানলো কি করে? আমি জানি না কিছু, কেন তারা বলছে, কেন তাও বুঝিনি আমি। কিন্তু একটা কথা আমি বলি, এটা আমি ফিল করি, যেটা আমায়, তুমি যে সবুজ কথাটা বলছো না, আমি যতদিন বাঁচবো ঈশ্বর যেন আমাকে এরকম সবুজ রাখেন। কোনো মানুষ যখন নির্বাচনে প্রার্থী যায়, আজ অবধি পৃথিবীর কোনো প্রার্থীকে তার নির্বাচক মণ্ডলী এরকম কথা মন্তব্য ছুঁড়েছে কিনা বা চেয়েছে কিনা আমি জানি না। তার মানে আমার সঙ্গে তারা নিজের পরিবারের মতো সম্পর্ক আছে মনে করে, আমাকে তাদের ঘরের লোক মনে করে। এখানটাই আমি সবুজ। 70 পেরিয়েছো না তুমি? না, এখন এইটা বলা মুশকিল। এখন একটা মোমবাতি জ্বলে, এখন তো অনেকগুলো জ্বলে না, একটা মোমবাতি। বয়স ছাড়া সব কিছু আমি বলতে রাজি আছি, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে বয়সের ভারে আমি কুঁজো হয়ে যাইনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়ে আবার প্রমাণ করেছেন যে আমি আর যাই হই, আমি 72-এ পড়ি না। 72-এ হলেও 72-এ নয়। এবং রাজনীতি এমন একটা জায়গা, রাজনীতি এমন একটা ক্ষমতার জায়গা, যেখানে রাজনীতি থাকলে অনেক মানুষের বয়স বাড়ে না। এক্স্যাক্টলি। আর মদন মিত্রের বয়স মনটা তো চিরসবুজ। সবুজ থাকাই তো ভালো। আমি লোকের সাথে পাঁচে থাকি না, ব্যাপারটা হচ্ছে এইটা।
আমি ওই কে কি খাচ্ছে, কে কি করছে, কে কি বলছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে, কোথায় মন্ত্রণালয় বসেছে, এইসবের মধ্যে আমি জানি না, আমি খবর রাখি না। আমি নিজের মতো থাকি, আর আমার একটা নিজস্ব বৃত্ত আছে। বৃত্ত আছে। আমি কখনো সেই বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করি না। আগে তো রোজ তোমাকে রঙিন ফেসবুক লাইভে দেখা যেত, এখন তো সব বন্ধ। দলের শীর্ষ নেতৃত্বের বকুনি নাকি? না, সেইভাবে বকুনি বলেনি, কিন্তু এটা আমি বুঝেছি যে যখন দলের শীর্ষ নেতৃত্বই রোজ লাইভ করছে বা তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, সেখানে দলের মধ্যে থেকে আমি আলাদা করে রোজ বলার কোনো প্রয়োজন পড়ে না। যা বলার তো তারাই বলছে। এখন একটা কি হয়েছে, অভিষেক আসার পরে প্রত্যেক দিনই আমাদের কাছে 4-5টা করে পোস্ট আসে এআইটিসি থেকে, যে এইটা তুমি পোস্ট করো। সে তো দলের চিন্তা, দলের বিষয়, দলের রাজনীতির বিষয়। তোমার তো একটা হিউজ ফলোয়ার আছে, তোমার ডিজিটাল ফলোয়ার প্রচুর। তা তোমার রঙিন তারা তারা তো আর দলের, বহু ক্ষেত্রে দলের লোকই না, দলের সাথে কোনো সম্পর্কই নেই। এটা আমি করি কীরকম, ওই কিছুদিন বন্ধ রাখলে তখন ওই অনবরত ফোন আসতে আরম্ভ করে, এবং বিশেষ করে ফোনগুলো মানে সকালে দুপুরে আসে না, সন্ধ্যের পর আসে, রাত্রের দিকে। রাত্রের দিকে, যে কি হলো। এবং সব থেকে বড় কথা, রাত্রের দিকে বিদেশের প্রচুর ফোন আসে, যে কি ব্যাপার। এবং ধরো আমি কিছু করলাম, 1 মিনিটের মধ্যে আমি দেখি বলে একদম 18,000 কিলোমিটার দূর থেকে বলছে খুব ভালো বলেছো, এটা ভালো বলা। তখন আমি বুঝতে পারি যে আমি কিছু মানে আমার মনে হচ্ছে আমি খরগোশের মতো মুখ লুকিয়ে রেখেছি, কিন্তু আমার ওপর কোটি কোটি লোকের চোখ আছে। ফোনগুলো সব মহিলাদের নিশ্চয়ই? না, মহিলা বলে কেন, মহিলা না যুবতী, সেটা তো আমি এতে ভিডিও কল করি না, বা ভিডিও কল আমি ভিডিও কল এন্টারটেন করি না। আমি গ্রুপ ভিডিও কল পাই, মানে এরকম প্রায় 50-100 জনের গ্রুপ ভিডিও কল পাই বিদেশ থেকে। সব মহিলা? মহিলা না, ছেলেও আছে, আরব, দুবাই, বিভিন্ন জায়গা থেকে যত ইয়াং ছেলে, তারা মেসে থাকে, বলে আপনার সঙ্গে একটু গল্প করব, 10 মিনিট সময় দেন দাদা। আমি বললাম তোমরা কেন করছো? বলে আপনাকে আমাদের খুব ভালো লাগে। তাদের চাপে আমাকে আবার একটু মাঝে মাঝে, আসলে ইচ্ছে করে বেসুরো গাই মাঝে মাঝে, যাতে ওই একটানা চুর নতুন করে বুকে বাজে। চতুর্থবারের জন্য কামারহাটি থেকে আপনি লড়ছেন, ভেবেছিলেন দল এবার টিকিট দেবে? বহু মানুষ কিন্তু বাদ পড়েছেন। দল এবারে টিকিট দেবে এই ব্যাপারে আমি কোনো শিওর ছিলাম না, কারণ দল তো আমায় কোনো আলোচনা বা আমার সঙ্গে আমায় কোনো হিন্টস দেয়নি। কিন্তু দল যেভাবে কোনো রকম সেকেন্ড চয়েস থার্ড চয়েস না করে একেবারে ক্লিয়ার কাট কামারহাটি মদন মিত্র, তাতে আমি স্তম্ভিত, গর্বিত, কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং যে সম্মান দল আমায় দিয়েছে, চারিদিকে রটনা, আমি তো কোথাও যেতে পারতাম না, মানে বিয়ে বাড়ি, রাস্তায় ঘাটে, চায় কি আপনি দাঁড়াচ্ছেন না, আপনি নাকি অমুক জায়গায় চলে যাচ্ছেন, এবার নাকি আপনাকে দল টিকিট দিচ্ছে না। খুব সম্মানে লাগতো। মানে আমি দাঁড়াবো না বলে দেওয়া অনেক সহজ, দল টিকিট দিল না সেটা খুব দুঃখ, মানে কারণ আমি তো আজ পর্যন্ত দল বিরোধী কোনো কাজে আমি কখনো লিপ্ত ছিলাম না। 23 মাস আমি জেলে ছিলেন? অন্তরালে ছিলাম, মেঘনাদের মতো ছিলাম, জেলে ছিলেন? মেঘের আড়ালে। কিন্তু কখনো কোনো দিনই এইটা পাইনি, ওইটা পাইনি, কেন পেলাম না, এসব নিয়ে কোনো প্রশ্ন করিনি। তবে দল যে দিয়েছে, আমি সর্বশক্তি দিয়ে দলকে তার সম্মানের দেওয়া এই উপহার আমি এর মূল্যায়ন করার চেষ্টা করব। ঠিক, দলের বহু নেতা যাদের নামে অভিযোগ রয়েছে বা যারা বিভিন্ন অভিযোগে জেলে গেছেন, তাদের কাউকেই প্রায় টিকিট দেয়নি, ব্যতিক্রম মদন মিত্র। আসলে এর আগে আমার আরেকটা ভোট হয়ে গেছে, তাতে আমি 1.5 গুণ ভোট বেশি পেয়েছি। সেই ভোটটা কিন্তু জনগণের ভোট। টিকিট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে? দেখুন, আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি খুব কাছ থেকে দেখেছি। কোনো ব্যাপারে দরকার হলে
মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মদনকে কি করে ডেকে নিতে হবে। তিনি একটা ছোট্ট কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেন। আমি যেচে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করলে তার মাথায় যা রয়েছে, মানে গন্ধমাদন পাহাড়ের থেকেও বড় ব্যাপার, আমি একটা কৃতজ্ঞতা জানিয়ে একটা মেসেজ করেছি। এবং দেখা করার, আমি এখন দেখা করতে গিয়ে তার মূল্যবান সময় নষ্ট করব? তার যদি কোনো প্রয়োজন পড়ে তিনি তো আমায় নির্দেশ দিয়েই পাঠাবেন। ঠিক। কামারহাটিতে কি হবে এবার? কামারহাটির মানুষের যা যা যেরকম ব্যবহার বা আমি কথাবার্তা দেখছি বুঝছি, তাতে কামারহাটি ইজ এ ক্লিয়ার সিট, ভালো পরিষ্কার সিট। কামারহাটিতে মানুষ শান্তি চায়, আর কিচ্ছু চায় না। এই যে সিপিএমের সময় খুন, মানে মানস মুখার্জিদের নেতৃত্বে প্রচুর খুন, বলে ওখানে নাকি বেলগোয়া মাটির তলায় লেনিনের হাড় পোঁতা আছে। আর বিজেপি যে কে দাঁড়িয়েছে তার চেহারা কেমন সেটাই কেউ দেখেনি। মানে আমিও অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, এখনও আমি বিজেপি প্রার্থীকে দেখিনি। তাতে যেটা মনে হচ্ছে আমার, যে মানুষ মদন মিত্রকে নয়, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আছেন এবং খুব সম্মানের সঙ্গে কামারহাটি সিট তৃণমূল কংগ্রেসের ঘরে আসবে। উল্টো দিকে আপনি মানুষের কথা বললেন, মানস মুখোপাধ্যায় আছেন সিপিএমের প্রার্থী, তার কাছে কিন্তু 2016 আপনি হেরেছিলেন। ভুল কথা, আমি নই, আমার ছায়ার সঙ্গে লড়াই করেছিলেন, কারণ আমি ছিলাম না। উনি এই সুযোগটা নিয়ে মানুষকে কনফিউজ করছেন যে কথা হবে চোখে চোখ রেখে। তা আমি বললাম যে এই বয়সে এখন চোখে চোখ রাখবেন কেন? আর চোখে চোখ রাখতে গিয়ে তলায় বোতামে তখন তো পুশ হয়ে যাবে, উপর দিকে তাকিয়ে থাকলে নিচে বোতাম টিপে দেবে, বুঝতে পারবেন না। তার থেকে শরীরের যত্ন নিন, ফ্যামিলির দিকে দেখুন, আর বৃথা বেশি লোড নেবেন না। সিপিএম প্রার্থীকে আপনার সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল মানস মুখোপাধ্যায়কে, তিনি বলেছেন মদন দা মানে তো ও লাভলি। আপনার সম্বন্ধে কিন্তু কোনো কড়া মন্তব্য নেই। আমিও করছি না। মানস মুখার্জির সময় যে খুনগুলো হয়েছিল, খুন তো মানস মুখার্জি নিজে করেননি, সিপিএম পার্টি করিয়েছিল, এবং পার্টির নির্দেশে তাকে করতে হয়েছিল পার্টি নেতৃত্বকে খুশি করার জন্য। মানস মুখার্জি খুন করেছেন আমি তো কখনো বলিনি, কিন্তু তার যে গুন্ডা বাহিনী, সিপিএমের যে হারমাদ, তাদেরকে মানুষ আর সেই রক্তের রাজনীতি, খুনের রাজনীতি ফিরিয়ে আনবেন না। আর একটা কথা মানসবাবুকে আমি বলেছি যে আপনি শরীরের যত্ন রাখুন। আপনি মানস মুখার্জি সম্বন্ধে এসব অভিযোগ করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অনেকেই অভিযোগ করছে জয়ন্ত সিং, কামারহাটির আড়িয়াদহের ত্রাস, সে নাকি আপনার খাস লোক ছিল। এখন অনেকে বলতে পারে যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসে খুব পাওয়ারফুল নেতা, কিন্তু এটা সত্যি নয়। আমি তৃণমূল কংগ্রেসের একজন পুরনো কর্মী। এই মুহূর্তে 294 জন প্রার্থীর মধ্যে 291 জনের মধ্যে আমি একজন প্রার্থী। কিন্তু কেউ যদি বলে, এটা মানুষ বিশ্বাস করে নেবে, হ্যাঁ মদন মিত্র তো তৃণমূলের, ওকে বললেই হয়ে যাবে। আবার অনেকে বিশ্বাস করে যে আমার সঙ্গে কথা বলা মানেই আমাকে ফোন করে বলে দিদিকে দেবেন একটু, মানে তারা ভাবে যে আমি বোধহয় খুব গুরুত্বপূর্ণ বা এরকম। ঠিক তেমনি এই জৈন বা এরা, আমি এদের চিনি, জেনের পরিবারকেও আমি চিনি। এবং একদিন এরকম হয়েছিল, এই জেনের বাড়িতে ওর ভাইয়ের বাচ্চা টাচ্চা ঘুমোচ্ছিল, ছোট ছোট শিশু, সেই অবস্থায় ঘরের মধ্যে বোম পড়েছিল, বোমটা ব্লাস্ট করেছিল, বাইরে থেকে থ্রো করেছিল। আমি দেখতে গিয়েছিলাম, বাচ্চাগুলো শিশুগুলো মারা যেত। আমার কাছে জেন ক্রিমিনাল হতে পারে, কিন্তু জেনের পরিবার তো ক্রিমিনাল নয়। আর আমার কোনো ক্রিমিনাল রাখা দরকার পড়ে না, কারণ আমি পশ্চিমবঙ্গে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো সিকিউরিটি লাগে না, যার কোনো এসকর্ট লাগে না, আর যে ভিড় দেখলে গাড়ি থেকে নেমে পড়ে মানুষের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মানিকতলা বাজারে নেমে পড়ে, হরিশাহাটে নেমে পড়ে, তাতে একটু সময় লাগে, কারণ ওই 1000-5 সেলফি দিতে হয় তো। ঠিকই, মদন মিত্রের আবার গুন্ডা লাগে নাকি? এক্স্যাক্টলি। আমি রূপে তোমায় ভোলাবো না গো,
গান দিয়ে ধার খোলাবো, প্রেম দিয়ে ধার খোলাবো। এই বিতর্ক কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? কামারহাটির মানুষের কোনো অভিযোগ নেই আমার বিরুদ্ধে। কি আমার ছিল, কি নিয়ে এসেছি, যা করেছেন মমতা ব্যানার্জি। কামারহাটিকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মেডিকেল কলেজ 125 সিটের, সাগর দত্ত, একটা মা ভবতারিণীর মন্দির, তারপরে চারিপাশে কবর, এই মুসলিমদের কবরস্থান থেকে শুরু করে খেলার মাঠ, কি করেননি। সমস্ত স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম, স্পোকেন ইংলিশ, তারপরে কো এডুকেশান, কলেজগুলোকে করে দেওয়া। সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তা। এই লাস্ট প্রচারে গিয়ে আমি দেখছি কোনো রাস্তায় হোঁচট খেতে হচ্ছে না, আর প্রত্যেকটা লিঙ্ক রোডগুলো প্রত্যেকটা ঢালাই হয়ে গেছে। আমার পাড়া আমার সমাধান। আপনি বলছেন কামারহাটির রাস্তা মদন মিত্রর গালের মতোই মসৃণ? আমার গালের অতটা হবে কি না বলতে পারছি না, কারণ অতটা হওয়া সম্ভব নয়, কারণ ওখানে খুব লোড, ওভারলোডেড গাড়ি যায়। কারণ আমার গালটা খুবই চকচকে, সেটা অন্য কোনো কারণে নয়। আমি এটা আমার বন্ধুদের জন্য বলছি, উল্টো দাড়ি কামাবেন, তাদের রোজ কামাবেন, দেখবেন গাল খুব ভালো থাকে, তাদের মানে খুব পরিষ্কার লাগে। মানে আমি যতটা পরিষ্কার বা রংটা ফর্সা, তার থেকে বেশি পরিষ্কার লাগে, কারণ আমি উল্টো দাড়ি কামাই। এটাই টিপস আমার। তবে কামারহাটির রাস্তাগুলো এখন নিঃসন্দেহে মসৃণ এবং মানুষ যাবার জন্যে, পেশেন্ট যাবার জন্য অত্যন্ত উপযুক্ত। এবং নাও কামারহাটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটুয়েন্সি আন্ডার দ্য এজিস অফ মমতা ব্যানার্জি ইন বেঙ্গল। এবার ভোটে বিজেপি কতটা চ্যালেঞ্জ আপনার সামনে, আপনার দলের সামনে? এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেগুলো অন এয়ার মিডিয়ায় বলা যায় না। বিজেপি সন্ত্রাসের পথ নিচ্ছে। বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে ওভার সেন্সিটিভ করার চেষ্টা করছে সমস্ত বুথগুলোকে, এবং নির্বাচন কমিশনকে একতরফাভাবে, মানে এরকম খবর আছে আমাদের কাছে যে ডিএমএসপিদের রাত্রির বেলা, রাত 1টায় গিয়ে বলা হচ্ছে, এই বাংলো খালি করুন, তাড়াতাড়ি কোথায় যাবে তারা? একজন মহিলা চিফ সেক্রেটারি তাকে মধ্যরাত্রে বলছে গেট আউট। বিজেপির যে আচরণ, এবং আবার তারা যেভাবে পুলিশদের মধ্যে এই যে একটা সন্ত্রাস, আর 2500 বাহিনী, আমি আপনাকে বলি, গণতন্ত্রের লড়াইতে তৃণমূলের সামনে বিজেপি দাঁড়াতে পারবে না। এবারের বিধানসভা ভোটে কোন ইস্যু সব থেকে বড় ফ্যাক্টর বলে মনে হয়, ধর্ম নাকি এসআইআর? মেন তো ধর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এসআইআর করেও কিছু পারবে না, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এত রাইট টাইমে অ্যালার্ট করেছিলেন, তাতে তৃণমূলের ছেলেরা যেভাবে এসআইআর করেছে আমরা দেখে নিয়েছি। মার্জিনটা যেখানে আমার 60 ছিল, সেটা হয়তো 50 হবে। দীর্ঘদিন ধরে তুমি রাজনীতি করছো, বিভিন্ন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে। ভোটের ময়দানে ধর্মের কথা তুমি বললে, ধর্ম একটা মেনু হতে যাচ্ছে। ভোটের ময়দানে ধর্মের এই বাড়বাড়ন্ত কি এর আগে কখনো দেখেছো তুমি? কোনোদিন না, এবং এটা মানুষ পছন্দ করছে না। কোলাকুলি করতে চায় হিন্দু মুসলমান, ধর্মের বিভাজন কেউ চায় না, মানুষ শান্তি চায়। তাহলে ধর্ম কি করে রাজনীতির সাথে যুক্ত হবে? কিভাবে তুমি দেখছো ধর্মটাকে? তোমার একটা কথা বলি, এটা প্রতিফলনটা দেখতে পাবে ভোটের দিন। কোনো মানুষকে দেখে বুঝতে পারবেন না কাকে ভোট দিচ্ছে। যে ধর্মের কথা বলে ঢুকবে, সে গিয়ে পুরো এই ধর্মের পলিটিক্সের বিরুদ্ধে ভোটটা দেবে, কিন্তু সে এক্সপোজ হবে না, কারণ সন্ত্রাস আছে, স্বৈরাচার আছে। আমি তোমায় বলছি, ধর্মের বিরুদ্ধে, ধর্মের নামে যে পলিটিক্স, না मैं हिंदू ना मैं मुसलमान, सबसे पहले मैं एक इंसान। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অতএব মানুষ কিন্তু ঘৃণা করছে, বিজেপির এই রাজনীতিকে ঘৃণা করছে। দুঃখের বিষয়, আর তো কোনো পার্টিও, সিপিএম পার্টি একটু চেষ্টা করুক, খাটাখাটনি করুক, দৌড়োদৌড়ি করুক। তোরা এতদিনের পার্টি, 34 বছর ক্ষমতায় ছিলিস, তোদের একটা দায়িত্ব নেই?
এই এত বড় এসআইআর গেল, একবারও মুখ দেখালি না, এখন এসে রাস্তায় এসে বলছিস চোখে চোখ, মুখে মুখ, কানে কান, এইসব কী হচ্ছে এগুলো? তুমি নিজেও তো বেশ ধার্মিক, মন্দিরে পুজো না দিয়ে কোনো কাজই করো না, সম্ভবত জগন্নাথ দেবের এ পড়ে আছো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে শীতলা মা, তারপরে তোমার মানে একসঙ্গে অনেকগুলো মায়ের পুজো, কালী মা সেইখানে তার মাথা থেকে খুলে দিয়েছে আশীর্বাদ দিয়ে। আর তারপর আমি তো দক্ষিণেশ্বরে থাকি, রোজই মা ভবতারিণীর এই লাল চূড়নি আমরা পেয়ে থাকি। তবে সেই অর্থে আমি যে খুব ধার্মিক, মানে আমি বক ধার্মিক নই আর কি। তবে আমি পলিটিক্সটাকে, রাজনীতিটাকে আমি মনে করি এটা রাজনীতি হওয়া উচিত। আসুন না, সিপিএম বিজেপি সারা ভারতবর্ষের সব স্টেটকে ফেলুন আর মমতা ব্যানার্জিকে ফেলুন, মানুষকে প্রশ্ন করুন যে উন্নয়নের প্রশ্নে কে এগিয়ে আছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। এই ধর্মের রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছে তখন একজনের নাম না করলেই নয়, তার নাম হুমায়ুন কবির, তোমার বন্ধু। তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন, নতুন নিজে পার্টি তৈরি করেছে, এর মধ্যে কথা হয়েছে নাকি? আমি কথা বলিনি, মানে আমি কেন, আমি প্রশ্নই আছে না ফোন করে কথা বলার, আমাকেও ফোন টোন করেনি। কিছু বলতে চাও হুমায়ুন সম্বন্ধে, হুমায়ুনের রাজনীতি, হুমায়ুনের দল, হুমায়ুনের? আমি কিছুই বলতে চাই না, শুধু এইটুকুনি বলতে চাই 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এবং যতক্ষণ চাইবেন তার শরীর পারমিট করবে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। তুমি বারবার বলো মদন মিত্র দুজনকেই মানে, উপরে ভগবান আর নিচে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত কয়েক বছরের তৃণমূলের ভেতরটাও তো অনেকটা বদলেছে। 2000 সালে তুমি তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলে, সেই তৃণমূল আর আজকের তৃণমূল কি এক? পরিবর্তন একটা প্রসেস, পলিটিকা একটা খরস্রোতা নদী, হাই স্পিডে যাচ্ছে, সামনে একটা পাহাড় পড়লো, ও কি দাঁড়াবে? বাঁ দিকে চলে যাবে, নয় ডান দিকে চলে যাবে। ন্যাচারালি পরিবর্তন হবেই। তবে এই মুহূর্তে আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে জুটি, কৃষ্ণ ছিলেন রথের সারথি আর অর্জুন ছিলেন রথে বসে যুদ্ধ করছিলেন, এখানে সেনাপতি হচ্ছে অভিষেক, রথে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সাথে সম্পর্ক কীরকম তোমার? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যে জায়গায় আছে, আমি যদি বলি যে অভিষেকের সঙ্গে আমার রেগুলার কথা হচ্ছে, ফোন হচ্ছে, চা খাচ্ছি, তাহলে আমার মতো বোকা আর কেউ নয়, সবাই বুঝতে পারবে। আমি এইসব বলে বেড়াই না। অভিষেকের সঙ্গে আমার দেখা যখন কোনো পার্টির মিটিংয়ে হয়, হয়তো আমি বললাম ভালো, ব্যাস, সম্পর্ক কেন খারাপ হবে? আমি যে পার্টিটা করি, যে পার্টি আমায় নমিনেশন দিয়েছে, সেই পার্টির উনি ও সাধারণ সম্পাদক, এবং এইটুকুন বয়সে ও যেভাবে সংগঠনকে চালাচ্ছে, আমি অন্তত 10টা রাজনীতি 20টা নির্বাচন দেখেছি, এবং বাংলার সর্বকালের তাবর বড় বড় নেতা দেখেছি, গোটা 12 প্রদেশ কংগ্রেসের সভাপতি দেখেছি। অভিষেকের মতো এত অল্প বয়সে এত পরিণত রাজনীতিবিদ আমি দেখিনি। এই মুহূর্তে ভারতবর্ষে কোনো পার্টির কোনো যুব নেতা নেই যে অভিষেককে লড়াই করতে পারে, কন্টেন্ডার হতে পারে। অভিষেকের মতো ইংরেজি বলা, অভিষেকের মতো বক্তৃতা করা, অভিষেকের মতো ড্রাফট করা, অভিষেকের মতো কন্টেন্টের ওপর বক্তৃতা করা, এই মুহূর্তে ভারতবর্ষে কোনো পার্টির কোনো যুবনেতা নেই। আমি ওকে এখনও যুবনেতাই বলবো, কারণ যতই জেনারেল সেক্রেটারি হোক, বয়সে তো যুবই রয়েছে। পরিবর্তনের পর তৃণমূল সরকারের প্রথম মন্ত্রিসভা, যেখানে ক্রীড়া এবং পরিবহনের মতো দুটো গুরুত্বপূর্ণ দপ্তর তোমার হাতে তার ছিল। সঙ্গে আবার মাছও দিয়েছিলেন, মৎস্য ছিল না? ফিশারি, হ্যাঁ। ফিশারি ভুলে গেছি। তো দলীয় সংগঠন থেকে পলিটিক্যাল আঙিনা, যে করিডোর, সব জায়গাতেই তোমার প্রবল প্রতাপ ছিল, এবং তৃণমূলের ওই জমানায় লোক জড়ো করতে হলে মদন মিত্রকেই লাগতো। গ্রেপ্তারের পর ইডির আইনজীবী আদালতে বলল যে মদন মিত্র হচ্ছে প্রচণ্ড প্রভাবশালী। মদন মিত্র কি এখনও প্রভাবশালী আছে? প্রভাবশালী আছে এই কারণে যে মদন মিত্রর বিরুদ্ধে কোনো অর্থনৈতিক অভিযোগ নেই, এবং ইডি সিবিআই কোনোদিনই বলেনি যে মদন মিত্রর বিরুদ্ধে টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে।
সবসময় বারবার বলে গেছে প্রভাবশালী প্রভাবশালী প্রভাবশালী। তবে তুমি যদি জিজ্ঞেস করো, আমাকে অনেকে বলেছে যে আপনি কোনো পোস্টে, আচ্ছা আমি চিরকাল পোস্টে থাকবো? আর কেউ থাকবে না? সবারই তো কন্ট্রিবিউশন আছে। আমি বরং এইটুকুনি বলবো, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। কেন জানো? চৈত্র দিনের ঝরা পাতার কান্না যখন শুনি, যেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। আমার চাওয়ায় কি হবে? যা হবার তা হবে। তাই হবে। এভরিবডি অ্যান্ড এভরিথিং ইজ ডেস্টিনড। ডেস্টিনির কথা বললে শোনা যায় এই দেড়েক বছর দুয়েক আগে নাকি সিবিআই আবার এসেছিল তোমার বাড়ির তল্লাশিতে, তুমি নাকি সিংহের মতো একটা কুকুর ছেড়ে দিয়েছিলে। না না, এগুলো বলা ঠিক না। আমার বাড়িতে একটা কুকুর আছে, সেটার নামই প্রায় সিংহ, লায়ন নাম আর কি, র্যাম্বো। হ্যাঁ, ওটা ওই দাঁড়ালে ও 6.5 ফুট, উঠে দাঁড়িয়ে কাঁদে ওলে। তো সেটা আমি কেন ছাড়বো? ছাড়াই থাকে তো। গ্রেট ডেন। অফিসারদের কাঁধে নাকি পা দিয়ে দাঁড়িয়ে চোট না 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 না, সেটা ঠিক না। তবে সিবিআই বেশিক্ষণ থাকেনি, মানে 1 কাপ চাও খেতে চাইনি আমি। চা বলেছিলাম খেতে। কুকুরের ভয়? না না, সেটা কেন বলবো? সেটা কেন বলবো? আমি বললাম যে আমাদের এই, আমার কাগজপত্র দেখুন, আমার ব্যাংকের বললো আমাদের কিছু লাগবে না, আমরা জাস্ট একবার রুটিন এসছি। আর তখন ওই খেলা চলছিল, একটা বিরাট কোহলি ক্যাচ লুফলো, বললো ও লাভলি, বলে চলে গেল। ওরা বলে গেল ও লাভলি? ও লাভলি। তোমার অনেক পুরনো সতীর্থই বর্তমানে বিজেপিতে আছে, কারোর সাথে কথা হয়? না, সেই অর্থে কথা হয় না। আমি দেখলাম ওদের যে প্রেসিডেন্ট, যদিও আমার সহকর্মী ছিল না কোনোদিন, আলাদা শ্রমিক। পার্টি, শ্রমিক, দেখলাম ও বলেছে। তো এটা খুব, মানে শ্রমিকের কাছে আমি কৃতজ্ঞ যে এটাও বলেছে বলে। কিন্তু এটা খুব ছোট ব্যাপার, কোনো মানুষ বিপদে পড়েছে হাসপাতালে ভর্তি কথা বলে? হাসপাতালে ভর্তি করা, এটা তো দেখো, ক্ষমতা কিসের জন্যে? ক্ষমতা যদি তুমি প্রয়োগ না করো, শুধু তোমার নিজের পরিবারের জন্য ক্ষমতা রেখে দাও, তাহলে সেই ক্ষমতার কোনোদিন মূল্যায়ন হয় না। রামকৃষ্ণ বলতেন, মাছ যেমন জলে থাকে, তেমনি মানুষের মাঝখানে যে মিশে থাকে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমি মানুষের মধ্যে থাকতে চাই, আর মানুষের মধ্যে থাকলে তোমায় তো দুটো হাসপাতালে ভর্তি করতেই হবে। এইটুকুনি যদি না করি, তাহলে জন্ম কিসের? বৃথায় জন্ম। শ্রমিক বলেছে যে এখনও হসপিটালে ভর্তি করতে গেলে মদন মিত্রকে ফোন করলে মদন মিত্র হসপিটালে ভর্তি করে দেয়। একই সঙ্গে দিলীপ ঘোষেরা বলেছে যে শশীবাজার বাড়িতে যেদিন হামলা হলো, বললো মদন মিত্র বাড়িতেও হামলা হতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো না। দেখুন, এখন না আমি দিলীপবাবুকে বেশি কিছু বলবো না, এই কারণে, প্রথম উনি সবে বিয়ে করেছেন, হনিমুন করতে পারেননি। তারপর দেখছিলাম, আমি জানি না এইসব সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা, ও স্ত্রী বোধহয় নমিনেশন চেয়েছিলেন, দেয়নি। লোকটা তো প্রথম দিন থেকে বিজেপিটা করতো, দৌড়দৌড়ি করতো, তারপরে লাঠিফাটি ঘোরাতো, হ্যাঁ, ছোড়াফোড়া ঘোরাতো। তা সেই বেচারি এখন, আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না। বাংলায় বিজেপি যে নেতারা আছে তার সাথে কাকে বেশি ভালো লাগে এখন? আমি পাণ্ডব, আমার কৌরবদের কাউকে ভালো লাগবে কেন? তবে শ্রমিকের ভাষাটা সংযত, মানে ওর যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা বলতে গিয়ে একটু বাদে তুমি বললেই আমি দেখাবো তোমায়। আমি নিয়ে এসেছি 2টো বই। একটা হচ্ছে বর্ণ পরিচয়, এটা তুমি নাকি বিলি করছো তোমার ভোটারদের এটা মধ্যে? প্রত্যেকটা বাড়িতে দিচ্ছি। বিদ্যাসাগর, সহজ পাঠ, রবীন্দ্রনাথ। এবং শুনলে অবাক হয়ে যাবে, বাড়িতে যখন আমরা যাই ভোটের ব্যাপারে, বাচ্চারা কেউ এগোয় না, বড়রা আসে, যেই দেখে এইটা দিচ্ছি, বাচ্চাগুলো চকলেট নেবার মতো দৌড়ে এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে সোজা গিয়ে বসে দেখছি সুর করে বাচ্চাগুলো পড়ছে, নিজেরাই বাচ্চাগুলো সুর করে করে এই সহজ পাঠ থেকে বলছে, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি, ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। মানে বাচ্চারা কি আনন্দ পাচ্ছে। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই।
বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। এরা কিন্তু রাত পাহারার কথা বলছে না, এরা নিজের মাকে পাহারা দেওয়ার কথা বলছে। মানে বাচ্চাগুলো পাগল হয়ে যাচ্ছে, আরো দিন আরো দিন, আমার বন্ধু আছে তার জন্য দিন। আরে কত দেবো, ছাপাতে কত পারি? কিন্তু তারা যেন মনে হচ্ছে যেন কিটক্যাট দিচ্ছি, চকলেট দিচ্ছি। অন্য একটা প্রশ্নে আসি। অর্গানাইজার এবং ম্যানেজার হিসেবে মদন মিত্রের বিরাট নাম ডাক আছে। এই যুব ভারতীতে মেসি কাণ্ডের পর অনেকে বলছেন মদন মিত্র থাকলে এরকম হতো না। এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। প্রথম হচ্ছে, যদি তুমি গীতাই ধরো তাহলে যা হবার তাই হবে, তাই এটা হবার ছিল তাই হয়েছে, এক। আর দুই, অরূপ তো প্রোগ্রামটা করেনি। অরূপ আমি যখন দেখেছি, মেসি তো অরূপকে জড়িয়ে মেসি ছবি তুলছিল। আমি মেসির থেকে 5 দিন কাছ থেকে দেখেছি, ওর ছিল হায়াতে 30 তারিখ থেকে 6 তারিখ ভোর অবধি, তো 5-6 দিন ছিল। আমি ওর মুড চিনি, বুঝি। আমার মনে হয় না যে অরূপের কোনো, এই যে সুজির টিকিটগুলো বিনা পয়সায় দিয়েছে, তা বিনা পয়সার টিকিট, বিনা পয়সা দিয়ে তো টিকিট, ওকে বিনা পয়সার টিকিট বিক্রি করবে নাকি? আর ক্ষমতায় আছে স্পোর্টস মিনিস্টার, যদি টিকিট পায়। আমি মনে করি না যে অরূপের কোনো ব্যক্তিগতভাবে ক্রীড়ামন্ত্রীর কোনো দোষ নেই। এটা সামগ্রিকভাবে একটা কোথাও কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এবং মেসির টেম্পারামেন্ট বোঝে সেইটা কিরকম কেউ ছিল না, এবং যে এনেছিল মেসিকে, হি ইজ দি মেন রেসপন্সিবল। তার বলা উচিত ছিল যে মেসি কোনটা ভালোবাসে, কোনটা। আমি মনে করি এটা মানে অরূপ পদত্যাগ করেছে, বা দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে কাউরই কোনো দোষ নেই, এটা ঘটে গেছে। বাট হাউএভার ইট ইজ আনফর্চুনেট। একটা জিনিস বলো তো, মহিলারা তোমাকে এত পছন্দ করে কেন? দেখতে ভালো বলে। এই মুহূর্তে আমি যদি বাজারে হাঁটি, বাংলার বাজারে, আমার মনে হয় না যে আমার থেকে 20-30 বছরের কেউ হাঁটলে, আমি ডান দিকে গেলে বাঁ দিকে গেলে লোক ডান দিকেই আসবে। দেখতে ভালো কেন জানো? আমার মনটা ভালো বলে। আমি কুচুটে পানা করি না, আমি লোকের পেছনে কাটিবাজি করতে পারি না। আমি বলি, যতই করো হাঁটাহাঁটি, পাবে না গো কামার হাঁটি। জল দেবো, বিস্কুট দেবো, চা দেবো, কামার হাঁটি দেবো না। সেইটা আমার দল বলে দিয়েছে, না কামার হাঁটি তোকেই দিলাম। ও লাভলি। তোমার বান্ধবীর সংখ্যা এই মুহূর্তে কত? অফিসিয়াল আনঅফিসিয়াল বলা মুশকিল, কিন্তু ডিজিটাল হওয়ার পরে এই সংখ্যাটা ক্রমবর্ধমান। কারণ এখন তো তুমি একসঙ্গে 1 লক্ষ বান্ধবীকে বলতে পারো আমি তোমার সঙ্গেই কথা বলছি, কারণ তুমি ভার্চুয়ালে আছো। এরকম না, এটা ইয়ার্কির কথা, গল্প আড্ডা করি। বান্ধবী তো হবেই, একটা বয়স হচ্ছে, একটু বৃদ্ধ বয়স হলে বান্ধবী না থাকলে মনটা ভালো লাগে বলো? তবে এইটুকুন আমি তোমায় বলতে পারি, কোনো মহিলা আজ পর্যন্ত আমাকে কখনো কোনো কটু কথা বলেনি, আমার বিরুদ্ধে কখনো কোনো মহিলা সংক্রান্ত মামলা হয়নি। আর বিয়ে আমি একটাই করেছি। তুমি একটা কথা বলো আমায়, এখন 50% মহিলা, 50% পুরুষ। তা আমি যদি মহিলাদের সঙ্গে না যাই, আমি মহিলাদের ভোটটা পাবো না তো। তো মহিলাদের সঙ্গে যেতেই হবে। আর পুরুষের সঙ্গে গল্প করলে দোষ নয়, মহিলার সঙ্গে গল্প করলে দোষ কিসের? গতবার তো দেখেছিলাম যে এক নৌকোয় বিজেপির সমস্ত যারা ফিল্ম স্টার মোটামুটি এই একসঙ্গে, তুমি যে সম্ভবত দোলের পার্টি করছিলে, তাই না? দোলের, হ্যাঁ, নৌকোয় না, লঞ্চে। নৌকোটা ঠিক ভালো হয় না, লঞ্চ বিহার। লজ বিহার। তাতে শ্রাবন্তী ছিল, তনুশ্রী ছিল, পায়েল ছিল, সবাই ছিল। সবাই বিজেপির ক্যান্ডিডেটও ছিল, তনুশ্রী এবং শ্রাবন্তী। এবং ওরা সবাই ও লাভলির সঙ্গে নাচছিল। সেই লাভলিতে আবার গানে একটা লাইন আছে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গদ্দাররা গোজে। ও লাভলি, এই গানের সঙ্গে শ্রাবন্তী নাচছে। আমি বললাম, ওরে বোকা, বুঝতে পারছে না, এরা গিয়ে কেস খেয়ে যাবে। বলছে, না না, খুব ভালো তাল আছে, নাচো নাচো।
আমার কি আছে, আমার যদি পার্টির ক্যাম্পেন হয় আমার অসুবিধা কি আছে? আচ্ছা, এইসব বিতর্কে তো বদনামও হয়, সেসব নিয়ে তুমি ভাবো না? বদনাম যদি না হয় জীবনে, তুমি যে এলে, তা তোমার তো জীবনে তুমি এলে কেন? শুধু সুনাম কুড়াবার জন্য হয় নাকি? লঙ্কা ছাড়া রান্না হয় না, কিন্তু লঙ্কা ঝাল আছে বলেই লঙ্কার কিন্তু এত দাম। বদনাম, এমন বদনাম করো না যেটা লোককে দুঃখ দেয়, যেটা লোকের অনিষ্ট করে। এমন বদনাম করো যে বদনামে লোক মুচকি মুচকি হাসে, এনজয় করে। মদন মিত্রের শত্রু কারা? আমার শত্রু আমি নিজেই। তার কারণ আমি হাইপার, তবে যত দিন যাচ্ছে আস্তে আস্তে ধরে রাখার চেষ্টা করছি। আমাকে একবার বলেছিল একজন, নাম বলছি না, যে মদন মিত্রকে রেখেছিলাম প্রচারের জন্য, দুপুর 3টের সময় ঘুম থেকে উঠছে আর ভোর 6টার সময় রাত্রে ডিনার করছে। আমার একজন ঘনিষ্ঠ সহকর্মী আছে, তার বউ রান্না করে পাঠিয়েছিল, ওই ভেতরে কালো তিল টিল দিয়ে কিরম করে লুচি, ভোর 5:30টায় খেয়েছি আজকে। কারণ কাল সারা রাত ধরে অনেক প্রবলেম গণ্ডগোল চলেছে, মানে রাজনৈতিক অসুবিধা ছিল। 5:30টার সময় 2টো লুচি আর তরকারি, মুসলমান বাড়ির বউয়ের রান্না করা, সেটা গতকাল রাত্রে পাঠিয়েছে, আজ সকালে খেয়েছি। খেয়ে তারপরে আবার একটু কফি খেয়েছি, খেয়ে আবার একটু ঘুমের ওষুধ খেয়েছি, খেয়ে আবার 8টার সময় উঠে পড়েছি। 8টা সাড়ে 8টায় উঠে পড়ে 2 ঘন্টা ঘুম মেরে, দেখে তো ফিট মনে হচ্ছে নাকি? না, ফিটই মনে হচ্ছে। ফিট তাই হিট। আচ্ছা, সম্প্রতি মুকুলদা চলে গেলেন, অত্যন্ত পুরনো সঙ্গী তোমার। শেষ কবে কথা হয়েছিল মুকুলদার সঙ্গে? অনেক দিন আগে, কারণ ও তো, আমি প্রায় বাইরেই থাকতো, দিল্লি থাকতো, অনেক দিন আগে। মানে একটা কথা মুকুল আমায় বলেছিল, আমি কোনোদিন ভুলবো না, মদনদা, আমাকে যদি এক বেলার জন্য জেলে যেতে হয় আমি মারা যাব। এই মুহূর্তে নাম বলা যাবে না, এমন একজন ছিল। মুকুল ছিল, পার্থ ছিল, আমি ছিলাম। বলেছিল, দেখো মদনদা কিন্তু ভেঙে পড়েনি, কি করে কাটালে সময়টা আমি কিন্তু পারবো না। আমার এখনো ওর এই কথাটা মনে পড়ে। তুমি তো জেলটাকে নাকি নিজের খাসতালুক বানিয়ে ফেলেছিল, লোকে বলে। সেরকম কিছু নয়, আমার সঙ্গে সবাই ভদ্র ব্যবহার করতো, আমিও ভদ্র ব্যবহার করতাম। আর দেখো প্রয়োজনটা কি, হিরে মুক্তও তো খাবো না, আর রাজরাজত্বও চালাবো না, দুর্যোধনের মতো হস্তিনাপুরও চালাবো না। আমার একটা হ্যাবিট খুব আমার হেল্প করেছিল, আমি প্রচুর বই পড়তাম, প্রচুর বই পড়তাম। সারা রাত আমার ঘুম, আমি তো মানে প্র্যাকটিক্যালি ইনসোমনিয়ার রোগী, মানে আমার ঘুম আসে ভোরবেলা। সবাই যখন কাজে যায় আমি তখন ঘুমোতে যাই, আর সবাই যখন ঘরে ফেরে আমি তখন রাস্তায় বেরোই। তো বই পড়ে কাটাতাম। আমার বাড়ি থেকে মমতার বাড়ির সমস্ত, মমতা ব্যানার্জির বাড়িতে বক্তৃতা হচ্ছে, ফাংশন হচ্ছে, সব শোনা যেত। আমি যেখানটায় ছিলাম ওগুলোই শুনতাম, ভাবতাম আমিও ওদের সঙ্গেই যাচ্ছি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তোমাদেরই পুরনো সাথী শুভেন্দু অধিকারী, কিভাবে দেখছো? মমতা বন্দ্যোপাধ্যায় আর ভবানীপুর কালীঘাট সমর্থক। যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রীও হয়, ও কালীঘাট ভবানীপুরের মেয়ে, আর বাংলার নিজের মেয়েকেই চায়। কতটা বেগ দেবে শুভেন্দু? একদমই না, এমনি যাবে, প্রচার করবে অন্য পার্টি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়েছেন, এটা একটা উন্মাদনা, এটা একটা উন্মাদনা। মানে মানুষের মধ্যে একটা, মানে কখন ভোট দেবো। গতবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম চলে যাওয়া মনে হয় মহানগরবাসী একটু দুঃখ পেয়েছিল। খুবই দুঃখ পেয়েছিল, সব থেকে বেশি তো আমরা সহকর্মীরা দুঃখ পেয়েছিলাম। তবে এটা কিন্তু নন্দীগ্রাম নয়, এখানে আলো নেবে না, এখানে জেনারেটর থাকে সবসময়, কিছু লাভ নেই।
তবে আমার মনে হয় শুভেন্দুর জীবনের একটা বড় রাজনৈতিক ভুল করলো, একসঙ্গে দু জায়গায় হেরে গেলে ও পলিটিক্যাল যে ক্লাউডটা সেটা একটা নষ্ট হবে। সেরকম সম্ভাবনা আছে? আমার ধারণা সেই দিকে যাচ্ছে। গুন্ডামি করে মেরে যদি কিছু করে, দেখো চিফ ইলেকশন কমিশনার যদি, আমি তোমায় বলি, ভেতরে ডিএম থাকবে, সেন্ট্রাল ফোর্সও থাকবে, সব থাকবে, এই লেখ এ জিতেছে, কি করবে তুমি যদি হয় নাকি? এটাকে বিহার বানিয়ে দেয়? এরকম হয় নাকি? যদি করে, সবই এরকম হয় নাকি? ডিএম আর এসপিদের রাত্রিবেলা গিয়ে বলে এই বাংলো খালি ঘর, আমরা থাকবো। চিফ সেক্রেটারি মহিলা, তাকে ঘাট ধাক্কা দিয়ে রাত্রি 12টা 1টার সময় বলে চলো হাঁটো। অনেক কিছুই হয় না। তুমি তো একাধিক সিনেমায় কাজও করেছো, সেন্টিমেন্টাল ছবিতে পুলিশ কমিশনার হয়েছো, সিনেমা প্রডিউসও করছো শোনা যাচ্ছে। না, প্রডিউস করার মতো আমার ক্ষমতা নেই, কিন্তু যারা প্রডিউসার তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আর আমি সিনেমায় মৃত সৈনিকের পাঠ করি। না मैं সুপারস্টার, না मैं মেগাস্টার, আই এম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারের পাঠ করি। লোকে তোমার সম্বন্ধে নানা কথা বলে, পাগল বলে, কেউ কেউ মাতাল বলে, এসব শুনতে তোমার ভালো লাগে? ধন্য আমি ধন্য রে, পাগল তোমার জন্য রে, ধন্য আমি ধন্য রে, মাতাল তোমার জন্য রে। এই গানটাকে কেউ বাজে বলে? আরে পাগল আর মাতাল না হলে, সব থেকে বড় পাগল আর মাতাল ছিল হচ্ছে গিরিশ ঘোষ। আর জীবনের স্বাদই তুই নিবি কী করে? তুই কি করে নটি বিনোদিনীকে দিয়ে স্টার বানাবি? তুই কি করে ঠাকুরের কাছে যাবি? নিলে 16 আনাই নেব। মনুষ্য জন্ম যখন এসছি 1 আনা 2 আনা নেব না। যাবার দিনে বলে যাব যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আর ফিরতে চাই না। শেষ র্যাপিড ফায়ার রাউন্ডে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 তৃণমূল না 2026 তৃণমূল? 2026 তৃণমূল। 2011 মদন মিত্র না 26 মদন মিত্র? 2011 মদন মিত্র। শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য? শ্রমিক। নেতা মদন মিত্র না অভিনেতা মদন মিত্র? রাজনৈতিক কর্মী। রাজনীতি না রিল? রাজনীতি। একাধিক বান্ধবী না দীর্ঘস্থায়ী প্রেম? দীর্ঘস্থায়ী বন্ধন। মাধুরী দীক্ষিত না দীপিকা পাড়ুকোন? সোনাক্ষী সিনহা। শীত না বসন্ত? বসন্ত। রচনা না শ্রাবন্তী? রচনা। রচনা। শ্রাবন্তী শুনছি কিন্তু। আলু পোস্ত না মাটন? রেওয়াজি মাটন। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম। নরেন্দ্র মোদী না অমিত শাহ? দুটোই বাজে। পুরীর জগন্নাথ না দীঘার জগন্নাথ? জয় জগন্নাথ। কোনটা বেশি সহজ, দল বদল না প্রেম বদল? দল বদলটা খুব টাফ। প্রেমে যদি খুব বেশি ফেঁসে না যাও তাহলে প্রেম বদল খুব সহজ। বেশি প্রেমে জড়িয়ে গেলে লটপট খাবে, তার থেকে দল বদল অনেক টাফ। কি বলছো তুমি? আমি সেই কবে দল করতে শুরু করেছি? আমি যেদিন যাব বুকের ওপর তৃণমূলের পতাকা নিয়ে যাব। লোক বলবে এই লাশটা যে গেল এটা ইমানদারের লাশ গেল, এটা বেঈমানের লাশ নয়, ওটা শুভেন্দু অধিকারী নয়, ওটা মদন মিত্র গেল। কি বলছো? মদন মিত্রের গলায় একটা গান দিয়ে শেষ করবো। দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন। পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গদ্দাররা গোজে। হো লাভলি। অনেক অনেক ধন্যবাদ মদনদা, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, তোমার আগামী নির্বাচন অনেক ভালো কাটুক, অনেক শুভেচ্ছা রইল।